হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আমাদের যে ডম রিলেটেড যে সিরিজটা চলছিল, সেই সিরিজের মোস্ট প্রবাবলি আজকে আমাদের লাস্ট এপিসোড। আমরা চেষ্টা করব আগামী মাস থেকে React JS এর উপরে কাজ করতে। তো আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের ভিডিওর উপরে ডিপেন্ড করবে আমাদের পরবর্তী যে সিরিজটা, সেই সিরিজের অনেক কাজ কিন্তু আজকের উপরে ডিপেন্ড করবে। তো আজকের যে ভিডিওটা হবে সেটা আমরা মনে করছি যে হয়তো এটাই শেষ। কিন্তু আপনাদের যদি কোন রকমের কোনো আরো রিকোয়ারমেন্ট থাকে, আপনার যদি কোনো পার্টিকুলার টপিক যদি বলেন যে সেই বিষয়ে ভিডিও বানাতে, সেই বিষয়টা নিয়ে এক্সপ্লেনেশন দিতে বা এক্সপ্লেন করতে, তাহলে আমরা অবশ্যই বানাবো। কিন্তু আ আমরা আমাদের তরফ থেকে আজকেই এটা শেষ ভিডিও রাখছি। তো চলুন স্টার্ট করি। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো ফর্ম সাবমিশন। তো একটা ফর্ম যখন আমরা সাবমিট করি, আ সিম্পল ধরে নিন যেকোনো ওয়েবসাইটের কনট্যাক্ট ফর্ম। তো একটা কনট্যাক্ট ফর্মে জেনারেলি কি থাকে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, ইমেইল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ ইত্যাদি। তো এই জিনিসগুলো আমরা অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডিজাইনার আমরা কিন্তু পুরো দৃশ্যটা আমরা দেখতে পাই না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? আমরা একটা ফর্ম ফিল আপ করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, পেজটা রিফ্রেশ হলো, ব্যাস শেষ। তো তারপরে হচ্ছেটা কি? তো যারা পিএইচপি নিয়ে কাজ করেছেন তারা হয়তো জানেন যে ওভারঅল ঘটনাটা কি ঘটছে। কিন্তু আমরা শুধুমাত্র আজকে ফোকাস করছি জাভাস্ক্রিপ্টের অ্যাসপেক্ট থেকে। যেহেতু আ আমরা নিজেদেরকে বানাচ্ছি যে মার্ন স্ট্যাক ডেভেলপার হিসাবে, যে আমরা MongoDB শিখবো, আমরা এক্সপ্রেস শিখবো, নোড শিখবো এবং রিঅ্যাক্ট শিখবো। তো সেই সেই বিষয়টার উপরে ফোকাস করে আমরা কিন্তু এটাকে রাখছি। যে অ্যাকচুয়ালি আমরা কোনো ফর্ম ফিল আপ করার পরে সেই ডেটাটা কিভাবে ডেটাবেস অব্দি পৌঁছচ্ছে। তো আমাদের এখানে আমি একটা সিম্পল একটা এখানে ইনফোগ্রাফিক বানিয়ে রেখেছি যে আমাদের ফ্রন্ট এন্ড মানে হলো আমাদের এই ফর্মটা, যেখানে আমরা ফর্মটা সাবমিট করছি। তো যখন আমরা ফর্মটা সাবমিট করছি, করার পরে সেই ফর্মটাকে আমাদের ফর্মের যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে কালেক্ট করতে হয়। ঠিক আছে? ইউজার যে ফর্মটা ফিল আপ করছে সেই ডেটাটাকে কালেক্ট করতে হয়। কালেক্ট করে আমাদেরকে এপিআই এর মাধ্যমে Node.js এর কাছে পাঠানো হয়। তো Node.js যাদের জানা নেই, আমাদের Node.js এর সিরিজটা দেখে নেবেন। সেখানে আমরা এক্সপ্লেন করেছি Node.js এ কিভাবে কাজ করতে হয়। তো Node.js এর মধ্যে আ একটা ওখানে একটা ফাংশনালিটি থাকবে, যে ফাংশনালিটি কি হবে? আমাদেরকে সেই ডেটাটাকে এই ডেটাবেস অব্দি পৌঁছাবে। তো বেসিক্যালি আমাদের করণীয় হলো Node.js আমাদেরকে একটা সুবিধা দেবে। সেই সুবিধাটা কি? Node.js বলবে, তোমার যদি কোনো পার্টিকুলার ডেটা সাবমিট করার প্রয়োজন হয়, আমি একটা এপিআই দিচ্ছি। তো সেটা আমাকে দাও। সেই ডেটাগুলো আমাকে দাও। আমি সেটাকে ডেটাবেস অব্দি পৌঁছে দেব। তো ফ্রন্ট এন্ড কিন্তু ডাইরেক্ট ডেটাবেস অব্দি পৌঁছাতে পারে না। তার যে মিডলম্যান যে আছে নোড, তার সঙ্গে কথা বলতে হয়। তারপরে এই Node.js এইখানে ডেটাবেসে যে ডেটাটা রেখে দেবে, সেই ডেটাটা রেখে দেওয়ার পরে যদি সে সাকসেসফুলি রেখে দিতে পারে, আবার কিন্তু এই Node.js আমাদেরকে একটা রিপ্লাই করবে যে সেটা সাকসেসফুলি রাখা হয়েছে। তো সবার ১ম কাজ হলো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার আমরা যদি React এ কাজ করি, আ তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের ডেটাটা এই নোডের কাছে সেন্ড করতে হবে। নোড সেই ডেটাটা নিয়ে ডেটাবেসে রেখে আসবে। যখন সাকসেসফুলি ডেটাটা রেখে দিতে পারবে, তারপরে এই Node.js আবার ফ্রন্ট-এন্ড এ একটা মেসেজ পাঠাবে যে আমরা সাকসেসফুলি ডেটাটা রেখে দিয়েছি। তো একটা মেসেজ দিয়ে আমাদেরকে আমাদের পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে। তো এখন এই যে Node.js এ কিন্তু একটা মিডলম্যান। তো মিডলম্যান হিসেবেই কাজ করে। তো ফ্রন্ট-এন্ড কখনো ডেটাবেসের সঙ্গে ডাইরেক্ট কাজ করতে পারে না। এবার এক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে যে যখন আমরা এই ফ্রন্ট এন্ড আর এই যে ব্যাক এন্ড যে ডেভেলপার আছে, Node.js ডেভেলপার আছে, তারা যখন এখানে বসে কাজ করছে নোডে, তো তখন তাদেরকে ব্যাক এন্ড ডেভেলপার বলা হচ্ছে। ইন দ্য সেন্স যে এই ব্যাক এন্ড ডেভেলপারের সঙ্গে যদি ফ্রন্ট এন্ড কোনো ডিজাইনার বা ডেভেলপার কাজ করে তখন। তো সেক্ষেত্রে এটা হলো ফ্রন্ট এন্ড আর এটা হলো ব্যাক এন্ড। ওকে? এখন ব্যাকএন্ডে বসে কেউ যখন কোনো কিছু একটা ডেভেলপ করছে, তো এখন ড্যাশবোর্ড ক্রিয়েট করার দরকার পড়ে। তো এখন ড্যাশবোর্ড যখন ক্রিয়েট করছে সেটা কিন্তু আবার সেই ব্যাকএন্ডের ফিল্ডের থেকে যদি আমি দেখি, তাহলে সেটা ড্যাশবোর্ডটা হলো ফ্রন্ট এন্ড। ওকে? আর এই যে Node.js যখন কাজ করছে এবার ডেটাবেসের সঙ্গে, তো সেই ডেটাবেসটা তখন হয়ে যাচ্ছে কিন্তু ব্যাকএন্ড এই Node.js এর অ্যাসপেক্ট এ। ওকে? তো কোনো কিছু কিন্তু ফিক্সড এমন কিছু নেই যে Node.js মানেই ব্যাকএন্ড আর ফ্রন্টে আমি ওয়েবসাইটে কাজ করছি সেইজন্য এটা সবসময় ফ্রন্ট-এন্ড এমন না। তো কখনো, কখনো এই ব্যাকএন্ড কিন্তু আ ফ্রন্ট এন্ড এর মতো কাজ করে। তো এই ফ্রন্ট এন্ড কখন কাজ করে? যখন ডেটাবেসের সঙ্গে কথা বলছে, তখন নিজে হয়ে যায় ফ্রন্ট এন্ড। তো তখন এরা একে অপরকে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে।
ওকে? সেক্ষেত্রে যখন আমরা ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করছি, তো ফ্রন্ট এন্ডে এই ডেটাবেসে আমি যখন ডেটা রাখছি, তো আমি তখন আ এটাকে তখন আমি ধর্তব্যে আনছি না। ঠিক আছে? যে ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার ওরা যা করছে করুক। আমরা যখন ডেটাবেসের সঙ্গে Node.js নিয়ে কাজবাজ করছি, তো এটা বেসিক্যালি মিডলম্যানই একটা। ওকে? তো হয়তো জিনিসটা একটু কনফিউজিং হয়ে গেল। তো এত জটিলতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তো সিম্পল এই যে সিনারিওটা আছে, যখন আপনি ডেস্কটপে বসে কাজ করছেন, আপনি React নিয়ে কাজ করছেন, সেটা ফ্রন্ট এন্ড। Node নিয়ে যখন আপনি কাজ করছেন, Node বা Express যেটা আছে Node এর যে ফ্রেমওয়ার্ক সেটা হলো ব্যাকএন্ড। আর ডেটাবেস রিলেটেড যেমন আপনার MongoDB আছে বা MySQL আছে, যেটাই আছে সেটা হলো আপনার ব্যাকএন্ড। ব্যাস সিম্পল এতটুকু মনে রাখলেই হবে। এবার এছাড়াও আমি আরেকটা এখানে একটা ইমেজ ক্রিয়েট করেছি যে ইমেজটা থেকে আপনি আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এই যে ফটোটা আমি এখানে বানিয়ে রেখেছি। তো এই ফটোটা আপনি এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে। তো এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড React বা Vanilla JS, যে React ই হতে হবে এমন নয়। তো সেখানে একটা JSON ফরম্যাটে ডেটা আমাদের Node.js কে পাঠানো হয়, যেটা ব্যাকএন্ড বা মিডলম্যান সে কি করে, সে ডেটাটা নিয়ে সার্ভারে রেখে আসে। সার্ভার MongoDB বা MySQL যেটা খুশি হতে পারে। তো এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। তো আপনার ভবিষ্যতে এটা কাজে লাগবে। তো এটা আমরা মোটামুটি থিওরি একটা বুঝে গেছি যে আমাদেরকে সামহাউ এখান থেকে ডেটাটা প্রসেস করতে হবে। তো ডেটাটাকে একটা অবজেক্ট হিসেবে বানাতে হবে, যে ফর্ম ফিল আপ করলাম যে ডেটাগুলো দিই সেটা। তো চলুন আমরা এখন কোডে চলে যাই। তো কোড লিখে আমি সময় নষ্ট করছি না। আমি কোড অলরেডি লিখে রেখেছি। সমস্ত কিছু ডিজাইন করা আছে, স্টাইল করা আছে। আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে। তো আমি দেখুন, এখানে আমার একটা সিম্পল একটা ফর্ম আছে, যেখানে আমাদের ইউজার নেম রয়েছে আর পাসওয়ার্ড এই ইমেইল রয়েছে। তো ইউজার নেম আর ইমেইল এই দুটো আমি যখন ফিল আপ করব, তখন সাবমিট করার পরে আমার এখানে যে আমি কোন ইউজার নেম লিখলাম আর ইমেইল কি লিখলাম সেটা আমাদের দেখাবে। তো আমি এখানে লিখলাম যে ইউজার নেম অ্যাডমিন, আর ইমেইল লিখলাম যে admin@gmail.com, এরকম কিছু একটা লিখলাম। তো লেখার পরে আমি যখন সাবমিটে ক্লিক করব, আমার এখানে দেখাবে ইউজার নেম অ্যাডমিন আর ইমেইল admin@gmail.com। তো এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করলাম? এটা আমি শুধুমাত্র কিন্তু ফ্রন্ট এন্ড এই রয়েছি। ওকে? তো এখন এটা সিম্পল আমরা ভ্যানিলা JS দিয়ে করছি। তো এখানে সিম্পল দেখতেই পাচ্ছেন যে একটা ফর্ম রয়েছে। ফর্মের একটা আইডিও দেওয়া আছে। আর ভিতরে দুটো একটা টেক্সট আর একটা ইমেইল ফিল্ড আছে। এদের নেম অবশ্যই লিখতে হবে। নেম, ইউজার নেম আর নেম, ইমেইল এই জিনিসটা লিখতে ভুলবেন না কখনো। এই নেম জিনিসটা লিখতেই হবে। ওকে? তারপরে হলো প্লেস হোল্ডার আছে আর রেকর্ড ফিল্ড আছে দুটো। আচ্ছা, আর একটা প্যারাগ্রাফ আছে যার মধ্যে আমরা এই রেজাল্টটাকে এখানে শো করাচ্ছি। এবার চলে আসি জাভাস্ক্রিপ্ট এর পার্টে। তো আমরা সবার ১ম এ ফর্মটাকে টার্গেট করলাম। এই যে আমাদের মাই ফর্ম রয়েছে, তো মাই ফর্মের মাধ্যমে ফর্মটাকে টার্গেট করে নিচ্ছি। আর রেজাল্টটাকেও আমরা এখানে ধরে নিয়েছি। এবার যখন আমরা এড ইভেন্ট লিসেনার সাবমিট, আজকে আমরা ইভেন্ট লিসেনার যেটা দেখছি সেটা হলো সাবমিট। তো এই যে সাবমিট যে লিসেনারটা দেখছি, সাবমিট লিসেনারটা আ কি করবে, আমাদের ফর্মটা সাবমিট করার জন্য সাহায্য করবে। তো একটা ফাংশন রয়েছে, ফাংশনের মধ্যে ইভেন্ট নামে একটা প্যারামিটার পাস করেছি। কেন? সেটা এখনই বুঝবো। আমরা যখন কোনো ফর্মকে সাবমিট করে দিই, তখন পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে যায়। ওকে? তো এই রিফ্রেশ অটোমেটিক যে ডিফল্ট যে বিহেভিয়ার সেটা বন্ধ করার জন্য আমরা কিন্তু ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এটা দেখবেন। এটা অবশ্যই লিখবো। না হলে কিন্তু আমাদের পেজ বারবার রিফ্রেশ হতে থাকবে আর আমরা এই আনসারটা দেখতে পাবো না। ওকে? তো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট নিয়ে গত ভিডিওগুলোতে আলোচনা করা হয়ে গেছে। ওকে? তারপরে আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর একটা ফাংশন দেখছেন যে নিউ লিখে আমি এখানে লিখেছি নিউ ফর্ম ডেটা। তো এই ফর্ম ডেটার মধ্যে কি এই যে ফর্মটা, এই ফর্মের যে রেফারেন্সটা সেটা দিয়েছি। তার মানে কি, আমি যখন এই ফর্মটা ফিল আপ করব, এর ভিতরে যে ডেটাগুলো আমি ফিল করলাম, তো এই নেমের মাধ্যমে এই জিনিসটা অটোমেটিক্যালি এখানে কালেক্ট হয়ে যাবে। ওকে? তো সেইজন্য আমাদের লিখতে হবে নিউ ফর্ম ডেটা। আর খেয়াল রাখতে হবে ফর্ম আর ডেটা স্পেলিংটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন ক্যারেক্টার গুলো ক্যাপিটাল আছে। তো এখানে আমরা ডেটাটাকে কালেক্ট করে নিয়েছি। ঠিক আছে? এখন আমি যদি এখানে ইন্সপেক্ট করে দেখাই, তাহলে আমরা এখানে এই যে ফর্ম ডেটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু ইনফরমেশন। এর মধ্যে আমরা এখানে গেট নামে একটা, এখানে দেখুন, এখানে গেট নামে আপনাদের একটা মেথড আছে। এই যে গেট, ওকে? তো এই গেট নামে অ্যাকচুয়ালি যেগুলো ফিল আপ করেছি সেগুলো এখানে শো করছে না। তো আমি যদি ভ্যালুস ওপেনও করি, তো এখানে হয়তো আপনারা কিছুই দেখতে পাবেন না। কিন্তু এই যে গেট নামে একটা দেখুন মেথড আছে। তো এই যে সামনে এফ লেখা রয়েছে মানে ফাংশন, তার মানে একটা মেথড। তো এই ফর্ম ডেটার মধ্যে আ আমরা কি করছি যে ফর্ম ডেটা
ডট গেট ইউজার নেম। এই ইউজার নেম কোনটা? এই যে নেম। বলেছিলাম নেম লেখাটা খুবই ইম্পোর্টেন্ট। এই নেমটা। তার ২য় লাইনে ইমেইল গেট ইমেইল। তো সেই ইমেইলটা ধরে নিয়েছি। তারপরে সিম্পল আমরা এখানে কিন্তু টেমপ্লেট লিটারাল ইউজ করে ইউজার নেমটাকে এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি। আর ইমেইলটাকে এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি। আর স্প্যানটা দিয়েছি জাস্ট ডিজাইন পারপাস এ। ওকে? তো এখন আমরা এইটাকে একটা অবজেক্টও বানিয়ে ফেলতে পারতাম। তো এইটা হলো জাস্ট এখানে প্রিন্ট করে দেখানোর জন্য। এটা সিম্পল একটা HTML এ আমি যেটা ফর্ম ফিল আপ করেছি সেটা এখানে প্রিন্ট করে দেখানোর জন্য। এছাড়াও ভ্যালিডেশন বা স্যানিটাইজেশন এগুলো নিয়ে খুব একটা বেশি এখানে আমি ইনভলভ হইনি। এখানে তাহলে কোডটা আরো জটিল হতো। সিম্পল আমার লক্ষ্য ছিল যে এখানে আমি যখন ফর্ম ফিল আপ হচ্ছে এর যে ডেটাটা, সেই ডেটাটা আমরা কি করে গ্র্যাব করতে পারি। ঠিক আছে? তো আমরা গ্র্যাব করে নিয়েছি কোথায়? এই যে ফর্ম ডেটা। তো এরপরে এই ফর্ম ডেটাটাকে আমরা কিন্তু অবজেক্টে রূপান্তরিত করে সেটা আমরা JSON এ কনভার্ট করে ব্যাকএন্ডে পাঠাতে পারি। তো এখন কনসেপ্ট হলো আমি এইটা এই যে ফিল্ডটা আমি যেখানে বানালাম, এই যে আ এখন যে সিচুয়েশন এ আছে সেটা কিন্তু শুধুমাত্র আমরা এই ফ্রন্ট এন্ড এর জন্য। ওকে? এই যে ফ্রন্ট এন্ড আমরা এর মধ্যেই সীমাবদ্ধ আছি। তো এখন এই ফ্রন্ট এন্ড এর এই যে ডেটা আমি এই যে পেলাম ফর্ম ডেটার মধ্যে, আমি বলছি যে ফর্ম ডেটার মধ্যে ডেটা আছে। তো সেটাকে আমি এই Node.js এ কি করে পাঠাবো? কিন্তু বিষয় হলো আজকের টপিক আমি ফ্রন্ট এন্ড এ সীমাবদ্ধ আছি। তো সেক্ষেত্রে আমি Node.js এর কোড কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা ডেটাবেসে কি করে পৌঁছাচ্ছে সেটা এই মুহূর্তে এক্সপ্লেইন করা সম্ভব না। কিন্তু আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি যে কাইন্ড অফ এক্সাম্পল কোড আমি দেখাতে পারি যে এটা কিভাবে ডেটাটা আমাদের ব্যাকএন্ডে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকএন্ডে অবশ্যই যে ব্যাকএন্ড ডেভেলপার সে কিন্তু আমাদেরকে এপিআই ক্রিয়েট করে দেবে। সেই এপিআইটা আমাদেরকে ইউজ করতে হবে। আর আপনি যদি নিজেই ব্যাকএন্ড ডেভেলপার হন তাহলে আপনাকে নিজেতেই ক্রিয়েট করতে হবে সেই এপিআই গুলো। ওকে? যেটা Node.js এ এক্সপ্রেস ইউজ করে। তো সেক্ষেত্রে এই একই জিনিস আছে। আমাদের ফর্ম সাবমিট হচ্ছে। এটা ডেফিনিটলি একটা অ্যাসিঙ্ক আ বিহেভিয়ার কারণ আমাদের ফর্ম সাবমিট হতে একটু সময় নেয়। তো সেক্ষেত্রে হলো কিন্তু এটা অ্যাসিঙ্ক কনসেন। এরপরে আমাদের যাবতীয় এই পর্যন্ত সব ঠিক আছে। আমাদের ডেটা নামে একটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিচ্ছি অবজেক্ট। যেহেতু অবজেক্টে কনভার্ট করব এই ফরমেট ডেটা ফর ইচ লুপের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে এখানে লুপ করে যত আমাদের কি আর ভ্যালু যতগুলো আছে মানে আমাদের এখানে যতগুলো ফিল্ড আছে ততগুলো কিন্তু এখানে আমরা কি ভ্যালুর মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। ওকে? এই ডেটার মধ্যে প্রত্যেকটা ফিল্ড কিন্তু অবজেক্ট আকারে চলে আসবে। এর পরের কাজ হলো ট্রাই ক্যাচ এর মাধ্যমে আমরা দেখুন এখানে ফেচ, ওকে? আমরা এখানে ফেচ করছি। তো এখন দেখে মনে হতে পারে যে ফেচ তো আমরা জেনারেলি কোনো ডেটা আনার জন্য করি, তাই না? তো নামটাই হলো একটু কনফিউজিং যে ফেচ মানে নিয়ে আসছি তার মানে হয়তো আমি গেট করছি। না, ফেচের মাধ্যমে আমরা পোস্টও করতে পারি মানে রাখতেও পারি। তো আমরা এই যে এপিআইটা এই এপিআইটা জেনারেলি যে নোডে যে কাজ করছে যে ব্যাকএন্ড ডেভেলপার সে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে যে এখানে এই এপিআই তে যদি হিট করি তাহলে আমাদেরকে এখানে পোস্ট করতে দেবে। তো সেইভাবেই ব্যাকএন্ডে কিন্তু রাউট বানানো আছে। ওকে? তো আপনি যদি নিজে ব্যাকএন্ড ডেভেলপার হন আপনাকে নিজেকেই কিন্তু এই জিনিসটা ম্যানেজ করতে হবে। তো যেহেতু আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনাকেই করতে হবে নোডে গিয়ে। তখন এই যে এপিআইটা বা এই রাউটটা আপনাকে বানাতে হবে। তারপরে এখানে পোস্ট মেথড, হেডার্স অবশ্যই পাঠাতে হবে যে আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেটা কিন্তু আমার জেসন পাঠাচ্ছি সেটা আমাকে জানাতে হবে সার্ভারকে। তারপরে বডিতে কিভাবে যাচ্ছে এই যে ডেটা আমরা বানিয়েছিলাম, এই যে ডেটাটা স্টোর করেছিলাম সেই ডেটাটাকে দেখুন json.streamify ডেটা। তো এই ডেটাটা যেহেতু একটা সিম্পল অবজেক্ট ছিল তো অবজেক্ট তো রাখতে পারবে না। তো সেজন্য আমাদের জেসনে কনভার্ট করতে হবে। তো আমরা জেসনে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দেওয়ার পরে তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করব যে রেসপন্স হিসেবে কি আসছে। তারপরে সার্ভার থেকে আমাদের একটা রেসপন্স আসবে যে আমরা সাকসেসফুলি রাখতে পেরেছি কি পারিনি। যদি সাকসেসফুলি রাখতে পারি সাকসেস মেসেজ আসবে। এই সাকসেস মেসেজটাও কিন্তু নোডেই লেখা থাকবে। ওকে? নোড আমাদের সেন্ড করবে। যদি সাকসেসফুলি সে রাখতে পারে। আর যদি কোন প্রকার এরর হয় তাহলে কিন্তু সেই এরর মেসেজটা আমরা দেখতে পাবো। তো এইভাবে কিন্তু আমাদের Node.js এর যে কাজটা আছে সেই Node.js এর কাজটা এখানে করবে। তো মেইনলি এই যে পোরশনটা, এই পোরশনটা আমরা তখনই লিখতে পারবো যখন আমাদের Node.js এ এরকম রাউট বানানো আছে। বানিয়ে রেখেছে আমাদেরকে এপিআই যে এন্ড পয়েন্ট সেটা আমাদেরকে প্রোভাইড করেছে। এছাড়াও কিন্তু আমরা কথা বলতে পারবো না। তো সিম্পল একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ফ্রন্ট এন্ড এ বসে শুধুমাত্র এই ডেটাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভ্যালিডেশন করে স্যানিটাইজেশন করে আমরা জাস্ট সুন্দর করে ডেটাটাকে রেডি করব। তারপরে যখন ব্যাকএন্ড থেকে আমাদের কাছে এপিআই প্রোভাইড করা হবে আমরা সেই এপিআই তে হিট করব। সেটা আমরা কিন্তু React এ বসেই করব বা জাভাস্ক্রিপ্ট এ বসেও করতে পারি। কোনো অসুবিধা নাই তাতে। তারপরে সেই ডেটাটা যখন একবার আমি সার্ভার অব্দি পৌঁছে দেবো মানে Node.js এর কাছে অব্দি পৌঁছে দেবো, তারপর আমার দেখার বিষয় নয়। Node.js বাকিটা হ্যান্ডেল করে নেবে যে সেই ডেটাটাকে কিভাবে ডেটাবেসে রাখতে হবে। তো সেটার লজিক Node.js এ লেখা আছে। আমাদেরকে শুধুমাত্র এখান থেকে ডেটাটাকে রেডি করে আমাদেরকে কি করতে হবে?
ডেটাটাকে রেডি করে Node.js এর কাছে দিয়ে দিতে হবে। তারপরে Node.js কি করবে? সেই ডেটাটাকে সুন্দর করে প্রসেস করে এই ডেটাবেসে গিয়ে রেখে দেবে। এখন সেই ডেটাটাকে আবার আলাদা যে প্রসেসিং আছে সেখানে আ বিভিন্ন ক্লিনের যে ব্যাপারটা আছে, তো সেটা যাবতীয় কাজ সেটা আ নোডের। সেটা আমাদের দেখার বিষয় না। তো এই সিম্পল যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে আমি বলব যে আপনি এই মুহূর্তে খুব বেশি করে এই যে ফর্ম ডেটার যে কনসেপ্টটা, এই যে ফর্ম ডেটা বিশেষ করে এই যে নিউ ফর্ম ডেটা, এই যে কনস্ট্রাক্টর ফাংশনটা এটা খুব ভালোভাবে আপনি রিসার্চ করুন। এআই এর মাধ্যমে আপনি পড়াশোনা করুন বা W3 স্কুলে গিয়েও আপনি কিন্তু স্টাডি করতে পারেন। তো এখন এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার React এ গিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফর্ম এখানে প্রসেস করতে পারি এবং ডেটাটাকে ব্যাকএন্ডে আমরা পাঠাতে পারি। এবার প্রশ্ন হলো যে আমি এখানে তো দুটোই মাত্র ফিল্ড লিখেছি। তো বাকিগুলোর কি হবে? তো বাকিগুলো হলো সেম প্রসেস। আপনি যখন একবার এই ফাংশনটা ইউজ করছেন না, তো সমস্ত ডেটা কিন্তু এই যে ফর্ম ডেটা ইউজ করছেন এর মধ্যে সমস্ত ডেটা অটোমেটিক চলে আসে। শুধু মনে রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নেম ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম বা রেডিও বাটন কিছু আছে বা কিছু আ ধরুন চেকবক্স আছে, তারপরে আপনার যে সিলেক্ট ফিল্ড আছে বা টেক্সট এরিয়া আছে, প্রত্যেকটা ফিল্ড বানিয়ে একটা প্রপার ওয়েতে একটা ফর্ম বানান। সেখানে আর অনেক বেশি ফিল্ড দিন। তারপরে সেটাকে নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। তাহলেই কিন্তু আপনারা শিখে যাবেন। ১ দিন ২ দিন যদি ফর্মটা নিয়ে একটু ঘাটাঘাটি পারেন, আপনারা কমপ্লিটলি বুঝে যাবেন এই বিষয়টা। ওকে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের সিরিজ মোস্ট প্রবাবলি এটাতেই শেষ। আমরা খুব শিগগিরই কিন্তু React নিয়ে আমাদের ভিডিও দেওয়া শুরু করব। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি করবেন। আর ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন এবং তাদেরকেও কাইন্ডলি জানাবেন যে এই চ্যানেলে কিন্তু React খুব শিগগিরই শুরু হতে চলেছে। আর আমাদের ডমের এই ভিডিওটায় যদি আমরা ১০০ টা লাইক পাই তাহলে আমরা কিন্তু এই কোডটা প্রোভাইড করব। আর আমাদের কিছু নোটসও আছে এই ডোমেইন রিলেটেড, সেই নোটগুলো প্রোভাইড করব। যদি আমাদের ১০০ টা লাইক পাই বা ১০০ টা আ আ লাইক পাওয়া আমাদের একটু ডিফিকাল্ট হবে হয়তো। তো আমরা ধরছি যে যদি ১০০ টা ভিউজ আসে তাহলে আমরা এই নোটটা শেয়ার করব। তো ঠিক আছে। আজকের ভিডিও এতটুকু। আমার খুব শিগগিরই আবার দেখা হবে। ধন্যবাদ।